সারা শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরের বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। ব্যথা এক প্রকার কাতরাচ্ছি, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত 2 ঘন্টা যাবত আমার শরীরটাকে খুব লেখাচ্ছে জাঙ্কুক। একটা জীবন্ত লাশের মতো দেখিয়ে গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী। 2 চোখ ভরে স্বপ্ন দেখেছিলাম, এক নিমেষেই আজ সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। শেষ মুহূর্তে পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা আর হলো না। 2 চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই। চোখের ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করে তাকাতেই দেখে জাঙ্কুক আমার বুকে মাথা রেখে আমার উপরই ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। বেটা কত বড় খচ্চর, আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু শরীরে এক বিন্দু শক্তি অশেষ নেই। বহু কষ্টে জাঙ্কুককে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলাম। যেই শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। জাঙ্কুকের গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীর পেঁচিয়ে নিলাম। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আতকে উঠলাম। সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। ধর্ষণ বুঝি একেই বলে, আগে শুনেছি। আজ নিজের বেলায় অভিজ্ঞতা হয়ে গেল। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল করে শেষ করে ওয়াশরুমে রাখা বাথটবটা পরে বের হলাম। বের হতেই দেখি খাবার টেবিলের উপর রাখছে। আমাকে দেখি একটা টেবিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে সব প্রমাণ তো নিজ হাতে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এলে, এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে? জাঙ্কুকের কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে, কিন্তু কথা তো ঠিকই বলেছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম, এখন নিজের কপাল নিজেই চাপড়াতে হচ্ছে। কি চিন্তা করছো এত? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো বলে আমার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল জাঙ্কুক। বাথটবটা খোলো। কি হলো, শুনতে পারছো না? বাথটবটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি খুলবো না। আপনার সামনে আমি খুলবো? নিচে কিছুই পড়েনি, হয়তো ভুলে গেছো, কিছুক্ষণ আগে তোমার সবটাই আমি দেখে নিয়েছি। জাঙ্কুকের কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি। একটা মানুষ আদৌ কি সুস্থভাবে এই কথাগুলো বলতে পারে? এই মানুষটা নিশ্চয়ই তার ছেঁড়া। কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে, এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজেই বিড়বিড় করছিলাম, তখনই টান দিয়ে আমাকে নিজের দিকে ঘুরিয়ে বাথটবটা খুলে কাঁধ থেকে নামিয়ে দিল জাঙ্কুক। আমি এখনো হা হয়ে আছি, আর জাঙ্কুক আমার ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে। মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা, বড় বড় চুল তার চোখের সামনে এসে পড়ছে। অমন হা করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? জাঙ্কুকের কথা শুনে আবার আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জা পেলাম বটে, কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিলাম। গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি আমার শরীরে পড়ছে। ঔষধ লাগাতে লাগাতে জাঙ্কুকের হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানে 3টার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আগের দৃশ্যগুলো মনে পড়ছে। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার জীবনটা নিমেষেই শেষ হয়ে গেল। দুঃখ বিলাস করছিলাম, তখনই আচমকা জাঙ্কুক আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আচমকা এমন হওয়াতে কিছুই বুঝতে পারলাম না। যতক্ষণে বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর অপ্রাণ চেষ্টা করছি। 2 হাত দিয়ে জাঙ্কুকের বুকে কিল ঘষে যা পারছি দিচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অসহায় হয়ে চোখের পানি ছেড়ে দিলাম। জাঙ্কুক মনের সুখে আমার ঠোঁটের স্বাদ নিচ্ছে, কিন্তু এইবার জাঙ্কুকের কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে চুমু খাচ্ছে, কিন্তু আমার এগুলো কাটা ঘায়ে নুনের ছিটার মতো। কিছুক্ষণ এভাবে থাকার পর জাঙ্কুক আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই আমি জাঙ্কুককে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিলাম না আমি।
জাংকুক আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। জাংকুক নিজের চোখ নামিয়ে নিল, খাবার মাখিয়ে আমার মুখের সামনে ধরলো। মুখ হলো, খাবার খেয়ে পেন কিলার খেতে হবে। জাংকুকের কথায় অবাক না হয়ে পারলাম না। উনি কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না আমার। এত কেয়ার করছে আমার যে বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এর কথা যাকে বলে ধর্ষণ করেছে। আমি মুখ না খোলাতে জাংকুক জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। সরি, জোর করে খাবার দেওয়ার জন্য। কিন্তু তোমাকে পেন কিলারটা খাওয়া প্রয়োজন, না হলে শরীর ব্যথা করবে। শরীরের ব্যথাটাই বুঝে চোখে পড়লো। আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা। জিয়ন জাংকুকের সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়। আর সেই জিয়ন জাংকুক নিজে তোমাকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওইসব মেয়েদের মতো নই। আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে, আর কথা বের হলো না মুখ দিয়ে, কষ্টগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে মনে হলো। আমি চরিত্রহীন আর তুমি কি ধোঁয়াতলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলো আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে ধর্ষণ করেছি? তুমি তো সব কিছু জেনেও কিছুই জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল। তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করব তুমি ভাবলে কি করে? জাংকুকের এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় আমার জানা নেই। উনি আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করছেন, কিন্তু উনি তো আমাকে চেনেন না। তাহলে কেন এসব কথা বললেন? জাংকুক আমাকে পেইন কিলার খাইয়ে দিলেন। সোফায় মাথা নিচু করে বসে আছি। তোমার এখন বাসায় যেতে হবে নাকি আমার মুখে পড়ে গেছো? কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন। বাথরুম পরে বাসায় কিভাবে যাব? এই শাড়িটা পরে নাও, যা লাগবে সবই এখানে আছে। গেট রেডি ফার্স্ট। অর্ডার দিয়ে জাংকুক রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি। তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে এলাম। নিচে নামতেই আমি আরো আশ্চর্য হলাম। এই বাড়িতে আমি আর জাংকুক ছাড়া আরো অনেকেই ছিল। দেখে মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট, কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল। তাহলে একটা মানুষও আমাকে বাঁচাতে আসলো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল, কেউ একজন বাধা দিল না। প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই জাংকুক আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইটস টাইম টু গো বেব। একদম উল্টাপাল্টা নামে আমাকে ডাকবেন না। তো কি নামে ডাকবো? আমার নাম তে। 1 মিনিট। আপনি আমাকে ডাকবেনই বা কেন? আপনার সাথে আমার যা প্রয়োজন ছিল সব তো শেষ। আমার সর্বস্ব তো লুটিয়ে নিয়েছেন। এখন আমাকে ডাকার কি দরকার? জাংকুক কিছু বলল না। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। জিয়ন জাংকুক, দ্য রক স্টার, বাংলাদেশের সিঙ্গিং সেন্সেশন, ইউথ আইকন। অল্প কয়েক বছরই নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমন না যে আমরা একে অপরকে চিনি, তবে ওনাকে চেনে না এমন মানুষ খুব কম আছে। মনে মনে সেই দিনটাকে ঘৃণা ভরে স্মরণ করছি, যেদিন এই জাংকুকের সাথে প্রথম দেখা হয়েছিল প্রায় 15 দিন আগে। মামাতো বোনের সাথে একটা কনসার্টে গিয়ে এই মানুষরূপী পশুটার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখায় একবারের জন্য বুঝতে পারিনি লোকটা এতটা নিচ। বাহিরের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হয়তো জাংকুক কয়েকবার আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু আমার এই পশুর মুখটা দেখার আর ইচ্ছে নেই। আমার বাড়ির ঠিক সামনে এসে গাড়িটা থামলো। তার মানে সবকিছু প্রি-প্ল্যান ছিল। আমার সব তথ্য আগে থেকেই জানে। গাড়ির দরজাটা খুলে এক ছুটে বাড়ির দিকে ঢুকে পড়লাম। হয়তো পেছন থেকে 2-1 বার ডেকেও ছিল, কিন্তু তাতে আমার কিছুই আসে যায় না। বাড়িতে ঢুকতেই মামাতো বোন রোজই জিজ্ঞাসা করলো, এত দেরি কেন? আর এটা কার শাড়ি? কি উত্তর দেব? মাথায় কিছু আসছে না। কোনো রকম অসুস্থতার বাহানা বানিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এখন যেন আমার কষ্ট আর বাদ মানছে না। মরে দিতে ইচ্ছে করছে, নিজেকে অপবিত্র মনে হচ্ছে। গায়ের শাড়িটা টেনে খুলে আগুন লাগিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম জানি না, কিন্তু মনে হচ্ছে শাড়িটার জায়গায় জাংকুককে জ্বালাতে পারলে অনেক শান্তি পেতাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। আজকে আব্বু আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। আজ আম্মু বেঁচে থাকলে আমার মনের কষ্টটা একটু হলেও বুঝতো। সবটা তার সাথে শেয়ার করতাম। মামা, মামি, রোজি সবাই অনেক ভালোবাসে, কিন্তু মা তো মাই। সবিনের কথা মনে পড়তেই কান্না পাচ্ছে।
কি থেকে কি হয়ে গেল। মানুষটা আমাকে কত ভালোবাসে আর আমি কিনাচ্ছি, নিজের উপর নিজেরই কিনা হচ্ছে। এই সবিন হচ্ছে তের মামাতো ভাই। তে ভাবছে যদি সবিন জানতে পারে তখন কি হবে। দরজায় বারবার নক করছে, মামি আর রোজি ডাকছে। না, আর বেশিক্ষণ এভাবে থাকা যাবে না, ওরা সন্দেহ করবে। ঝটফট জামা পাল্টে বেরিয়ে এলাম। কোনো রকম একটু খেয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে বেলকনিতে দাঁড়িয়ে আছে জাংকুক, হাতে গিটার আর গলায় করুণ সুর। গান গাইতে গাইতে দু চোখ ভিজে গেছে জাংকুকের। আকাশের দিকে তাকিয়ে আছে আপন মনে। পুরো আকাশটা মেঘলা। পূর্ণিমা তিথি হওয়ার পরও আজও আকাশে কোনো আনন্দ নেই। যেন আকাশও আজ জাংকুকের সাথে কাঁদতে চায়, ওর কষ্ট কমাতে চায়। প্রিয়জনকে হারানো কষ্ট তবু বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণা পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক সুখের। কেন তে, কেন কেন তো আমাকে এতটা কষ্ট? আর কত কষ্ট সহ্য করবো বলো? আর কত যন্ত্রণা দিতে চাও? প্রতিটা মুহূর্ত তুমি আমার সামনে, কিন্তু তোমাকে স্পর্শ করার অধিকার নেই। আমার কলেজা তুমি, তবুও তোমাকে ভালোবাসার অধিকার নেই। তুমি চাইলে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে পারি। আজকে তুমি আমাকে চরিত্রহীন বলেছ, মানুষরূপী পশু, আরো কত কি। তুমি আমাকে যত পারো ভুল বোঝো, তবুও আমি কিছু বলবো না। আচ্ছাতে একটি বারও কি আমার কথা মনে পড়ে না? একটি বারও কি আমার কাছে আসার জন্য তোমার মন ছুটে যায় না? বলো না তে, প্লিজ বলো। কথাগুলো বলতে বলতে জাংকুক কান্নায় ভেঙে পড়ে। তখনই বৃষ্টি শুরু হয়, ঝুম বৃষ্টি। হয়তো জাংকুকের কষ্ট আকাশে সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। প্রচন্ড মাথা ব্যথা করছে, শরীরটা বেশ গরম, চোখে ঝাপসা লাগছে। সবকিছু বেশ ভালো রকমেরই জ্বর এসেছে মনে হচ্ছে। ড্রয়ার থেকে একটা জ্বরের ওষুধ খেয়ে খাটে বসে আছি। দিনে যা কিছু ঘটেছে সবটা মাথায় ঘুরছে। সব কিছু পুনরায় একবার চিন্তা করতে গেলে একটা কথাই আটকে যায় মাথায়। জাংকুক তখন বলেছিল তার প্রতিটি স্পর্শ বৈধ। এই কথাটার কি মানে ছিল? আমার শরীরে তার স্পর্শ বৈধ কিভাবে হয়? সবিনকেও আজ পর্যন্ত নিজেকে স্পর্শ করতে দেয়নি। আর এই লোকছি, এই লোকের কথা আমি কেন ভাবছি? যার চরিত্র খারাপ, তার মুখের কথায় কি সত্যতা আছে? দরজায় কড়া নাড়ছে। নিশ্চিত সবিন দেখতে এসেছে আমাকে, কিন্তু আমি এই মুখ কিভাবে দেখাবো? আমার যে তার সামনে যাওয়ার সাহস নেই। কি বলবো তাকে? সায়ন অনেক জোর করার পরও তে দরজাটা খুলল না। দুদিন পর সায়লো আর তের বিয়ে, কিন্তু তে ভাবছে এখন আমি কি করব? আমি পারবো না সায়নকে ঠকাতে। আমি এখন অপবিত্র হয়ে গেছি। তে কান্না করতে করতে আর জ্বরের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। এদিকে বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার পর রুমে চলে এলো জাংকুক। রুমের লাইট অন করে রুমের দেয়াল ভর্তি লাগানো তের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে জাংকুক। তুমি আমাকে ভুল বুঝো না তে, আমি কখনোই তোমার ক্ষতি চাইনি, কিন্তু আজ আমি সত্যিই নিরুপায় ছিলাম। আমি বেঁচে থাকতে কি করে তোমাকে অন্য কারো ক্ষতি দিব বলো? তুমি যে আমার নিঃশ্বাস আটকে আছো, তোমাকে হারালে আমিও নিঃশ্বাস নিতে পারবো না। জানি না তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু ওয়াদা করছি তোমার প্রতি করা সব অন্যায়ের প্রতিশোধ নিব। আমিও তোমার উপর অনেক অন্যায় করেছি, তার পিছনে সব কারণ তোমাকে বোঝাবো। তুমি শাস্তি দিলে মাথা পেতে নেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। জানোতে খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁ পাশটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো সর্বনাশ করে নিতে। কথাগুলো বলতে বলতে জাংকুক জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠতেই দেখি প্রচণ্ড মাথা ব্যথা করছে। জ্বরের কারণে এমনটা হয়েছে বুঝতে পারছি। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে জানতে পারলাম বিয়েটা পিছিয়ে দিয়েছে, কারণ সায়ন ভাইয়ের জরুরি ভিত্তিতে ঢাকার বাইরে যেতে হয়েছে অফিসের কাজে। বিয়ের তারিখ পেছানোর কথাটা শুনে কেন জানি না ভালোই লাগছিল। যাক, অন্তত আরও কিছুটা দিন সময় পেলাম বিয়েটা কিভাবে ভাঙবো সেটা ভাবার। জাংকুককে সকালে ওর ম্যানেজার হসপিটালে নিয়ে যায়। 3 দিন জাংকুক হসপিটালে ভর্তি থেকে বাসায় এসে কাউকে ফোন করলো, তে কোথায়, কেমন আছে এখন? আমি নিরুপায় ছিলাম, জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু তেকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আজ 7 দিন পর কলেজে গেলাম। অন্যমনস্ক হয়ে ক্লাসরুমের বারান্দা দিয়ে হাসছিলাম, তখনই কেউ আমার বাম হাতে
হেয়ারস্কার্ট টান দিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। ঘটনার আসম্নিকতায় আমি পড়ে যেতে নিলে আমাকে বুকে জড়িয়ে নিল সামনে থাকা লোকটা। লোকটা আমাকে এত শক্ত করে ধরে রেখেছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো উপায় না পেয়ে শরীরে যত শক্তি ছিল সব দিয়ে ধাক্কা দিয়ে সামনে থাকা লোকটাকে সরিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলাম। সামনের লোকটাকে দেখে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। জাঙ্কুক আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, রক্তচক্ষু নিয়ে, যেন এক্ষুনি চোখ থেকে আগুন বের হবে আর আমি জ্বলে যাব। মাথা নিচু করে ভয়ে কাঁপছি। কাল একটা হুডি পরে এসেছে জাঙ্কুক, হয়তো নিজের পরিচয় গোপন করতে এমনভাবে এসেছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো পিছনে ঠেলে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটিতে আসনি কেন? কি হলো বলো? জ্বর হয়েছিল? বাসায় গিয়ে আবারও ঝর্ণার পানিতে বসেছিলে বুঝি? জাঙ্কুকের প্রশ্নগুলো বারবার অবাক করছে আমাকে। সে কিভাবে জানলো আমি ভিজেছিলাম আর জ্বর হয়েছিল? চুপ করেই থাকবে? আচ্ছা চুপ করে থাকো। আমি যেই কাজে এসেছি সেটা করিনি। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতেই তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। সো কথা হলো আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। তুমি আমার সাথে এক্ষুনি কাজে অফিসে যাবে। জাঙ্কুকের কথা শুনে মাথা হ্যাং হয়ে গেছে। ঠিক কিভাবে রিয়েক্ট করব বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছেন? আমার হুঁশ ফিরল যখন আমার হাত ধরে সে টানতে লাগলো। সারেন বলছি, আমি যদি মরেও যাই তবুও আপনাকে বিয়ে করব না। আপনি একজন অপরাধী। আমার জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা ধর্ষককে বিয়ে করব? কথাগুলো বলতেই জাঙ্কুক আমার গাল চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুমি আমাকেই বিয়ে করবে। আমি তোমার কাছে অনুমতি চাইনি, আমি তোমাকে আমার সিদ্ধান্ত শুনিয়েছি। ভুলে যাবেন না, এটা আমার জীবন। আমি কাকে বিয়ে করব না করব এটা আমার একান্ত সিদ্ধান্ত। আর আমি আমার জীবন থাকতে কখনোই আপনাকে বিয়ে করব না। বিয়ে তো আমি তোমাকেই করব, অ্যাট এনি কোস্ট। এতক্ষণ ভালোই বলছিলাম শুনুনি, তাই এখন নিজের আসল রূপে ফিরে আসতে হচ্ছে। তুমি যদি আজকে এবং এই মুহূর্তে আমাকে বিয়ে না করেছো তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে বাধ্য হব, তোমার আর আমার সেদিনকার রোমান্টিক কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ। জাঙ্কুকের কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সেদিন আমার কাছে এত বড় অন্যায় করার পরও লোকটার শাস্তি হয়নি, এখন সে ভিডিও ক্লিপ ভাইরাল করতে চাচ্ছে। ছি, আপনি কি জানেন আপনি একটা মানুষ রূপে জানোয়ার? কতটা নিকৃষ্ট আপনি, আপনার ধারণা আছে? সে তোমার যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু এখন আবার টাইম ওয়েস্ট করো না। ইউ নো, টাইম ইজ মানি। আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান? ইউ আর মোস্ট ওয়েলকাম, করেন। সবাই কথা শোনাবে, আমার বদনাম হবে, এই তো। আমি যখন এই দুনিয়াতে থাকবো না তখন এই বদনামের আবার কিসের ভয় আমার? জাঙ্কুকের কপালের রগটা হঠাৎই ফুলে উঠল। ভীষণ ভয় করছে আমার, কিন্তু জাঙ্কুকের সামনে নিজেকে দুর্বল দেখাতে পারবো না। ভুলটা আমি সেদিনই করেছি। সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হতো না। তবে সেদিন যেটা করিনি আজ করব। আমি যদি নাই থাকি তাহলে আমার বদনাম দেখব কিভাবে? আজ এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব আমি। এই টর্চার আর সহ্য করতে পারছি না। ক্লাসরুম থেকে বের হতে গেলে জাঙ্কুক আমার হাত ধরে টেনে তার সামনে এনে আমার গালে সহজের একটা চড় বসিয়ে দেয় আর দু বাহু ঝাঁকিয়ে বলে, খুব শখ মরার তাই না? আচ্ছা তাহলে মেরেই দেই। আসলে এই ভালো হওয়া জিনিসটা আমার সাথে একদমই যায় না। তোমাকে ভালো মতো বলেছিলাম, শুনলে না। ভয় দেখালাম, তাও কাজ হলো না। এবার শেষটাই করি। ওয়েট এ মিনিট বেব, সব বুঝতে পারবে। জাঙ্কুক ফোনটা বের করে কাকে যেন কল করলো। জন, তের মামা মামি আর রোজিকে গান পয়েন্টে নিয়ে নাও। তোমাদের তে ম্যাডাম বিয়ের জন্য রাজি না, তাহলে এরা শুধু শুধু দুনিয়া থেকে কি করবে? তখন জাঙ্কুকের মোবাইলে ভিডিও কল এলো আর মোবাইলটা জাঙ্কুক আমার সামনে ধরলেন। মামা মামি রোজি সবাই অবচেতন অবস্থায় আছে আর 4-5 জন গার্ড ওদের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের একটা ইশারার অপেক্ষায়। আমি কি করব বুঝতে পারছি না। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকে এই মানুষগুলো আমার সব। আমার নিজের স্বার্থের জন্য আমি এই মানুষগুলোকে মরতে দিতে পারি না। প্লিজ ওদের কিছু করবেন না, আমি আপনার সব কথা মানতে রাজি। প্লিজ ওদের ছেড়ে দিন। জন, তোমরা গানটা নামিয়ে ম্যাডামের মামা বাড়িতেই পিকনিক করো। আজকে তোমাদের স্যার আর ম্যামের বিয়ে। এনজয়। জাঙ্কুক কলটা কেটে দিয়ে পুনরায় হাত ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে গেল। এবার আর হুডিটা মাথায় তুলল না। কলেজের সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার আর জাঙ্কুকের দিকে। রকস্টার জিয়ন জাঙ্কুকের সাথে আমাকে দেখে
মেয়েরা তো দূরের কথা, ছেলেদেরও যেন মুখ বন্ধ হচ্ছে না। সিঁড়ি দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুড়ে নিচে পড়ে গেলাম আমি। ব্যথাও পেয়েছি অনেক। জাঙ্কুক আবারও আমার হাত টানছে উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। করুণ দৃষ্টিতে তাকিয়েছি আমি তার দিকে। হয়তো জাঙ্কুক কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আচমকে আমাকে কোলে তুলে নিলেন সে। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে লজ্জায় আর ক্ষোভে। মনে করে কি সে নিজেকে এভাবে সবার সামনে কোলে নিয়ে হাসছে, সবাই ফ্রিতে তামাশা দেখছে। অনেকে এরই মধ্যে আমাকে আর জাঙ্কুককে নিয়ে কানা ঘোষা শুরু করে দিয়েছে। তাদের ঠাট্টার শব্দ আমার কান পর্যন্ত আসছে, কিন্তু জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করা শুরু করলো জাঙ্কুক। কিছুক্ষণের মধ্যেই কাজ অফিসের সামনে এসে পড়েছি। বিয়ে শেষে আমি কাজী অফিসে একটা চেয়ারে বসে আছি, আর জাঙ্কুক কাকে যেন ফোন দিচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। মাথা নিচু করে বসেছিলাম, তখন জাঙ্কুক ব্যথার স্প্রে এনে আমার পায়ে দিয়ে দিল। আবারও কোলে করে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো। গন্তব্যটা আমার পরিচিত, আমার মামার বাড়ি যাচ্ছে। আমি আন্দাজ করতে পারছি কি হতে চলেছে। বাড়ি আসতে জাঙ্কুক আমাকে কোলে নিয়েই কলিং বেল বাজালেন। মামি দরজা খুলতেই অবাক হয়ে হা করে আছেন। আমি কিছু বলতে যাব, তার আগেই জাঙ্কুক বলল, রোজি, থেকে ওর ঘরে নিয়ে যাও আর ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্যাক করে দাও। আমরা এক্ষুনি বের হব। তে তোমার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে, যা দরকার নিয়ে নিবে। 10 মিনিটের 1 সেকেন্ড সময় বেশি হলেও এর ফল ভালো হবে না। জাঙ্কুকের কথায় আমি অনেক ভয় পেয়ে যাই, আর রোজিকে ধরে ধরে রুমে গিয়ে জিনিস গোছাতে থাকি আর সব বলতে থাকি রোজিকে। রোজি তেমন রিয়েক্ট না করলেও বাইরে থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। নিশ্চিত মামি সব জেনে গেছে, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, কোনো কিছু না বলে বেরিয়ে এলাম। ঠাস করে একটা চড় পড়লো গালে। চড়টা মামি দিয়েছে, আমার কিছু বলার নেই। মাথা নিচু করে আছি। মামি আরেকবার হাত উঁচু করলেন চড় মারার জন্য, কিন্তু সেটা গালে পড়ার আগেই জাঙ্কুক মামির হাত ধরে ফেললো। ডোন্ট ইউ ডেয়ার। এখন তে শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ। ওর গায়ে হাত তোলার সাহস এই জাঙ্কুক কাউকে দেয়নি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলাম, সেটা যেহেতু আর পাবো না, তাই সময় নষ্ট না করে কোনো লাভ নেই। চলোতে আমার হাতটা ধরে সে বাইরে নিয়ে গেল, আর আমার জিনিসপত্র জাঙ্কুকের গার্ড অন্য গাড়িতে রাখলো। এত ঘৃণা হচ্ছে এই লোকটার প্রতি যে মনে হচ্ছে এর সাথে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। গাড়ি এসে থামলো বিরাট এক বাড়ির গেটে, কিন্তু এই বাড়িটা সেই বাড়ি না যেটা সেদিন আমাকে তুলে আনা হয়েছিল। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোই কাজী অফিসে ছিল, হয়তো এরাই জাঙ্কুকের পরিবার। জাঙ্কুক আমাকে কোলে নিয়ে বাড়ির ভিতর ঢুকলো। ভেতরে ঢুকতে উপস্থিত মানুষগুলো আমার সাথে কথা বলা শুরু করে দিল। কেউ জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, কেউ ঠিকমতো আসতে পেরেছি কিনা, আবার কেউ পায়ে ব্যথা পেলাম কিভাবে। এবং এই মানুষগুলোর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে এরা আমাকে অনেক আগে থেকে চেনে। তখন একজন মহিলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস তে? আজ কতদিন পরে দেখলাম তোকে, অনেক শুকিয়ে গেছিস আগের চেয়ে। হ্যাঁ রে তে, তোর কি আমার কথাও মনে নেই? এতক্ষণ এই আন্টির দিকে তাকিয়েছিলাম, হঠাৎ তার মুখে এই কথা শুনে মাথাটা কেমন ঘুরে উঠলো। আমি তো চিনি না আপনাকে। কে আপনি? আম্মু, তোমরা কি শুরু করেছো বলো তো? এইসব কথা পরে হবে। তে এখন আমার সাথে রুমে যাবে। জাঙ্কুকের কথা যেন সবাই অনেকটা অবাক হলো। এখানে সবাই চোখে চোখে কথা বলছে, যার কিছুই আমি বুঝতে পারছি না। জাঙ্কুক আমাকে কোলে তুলে দোতলার একটা রুমে নিয়ে গেলেন। রুমটা বেশ বড়, মার্জিতভাবে সাজানো। জাঙ্কুক আমাকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। পানির শব্দ কমে আসছে, হয়তো জাঙ্কুক বের হবে এখন। আবার চোখাচোখি হবে তার সাথে। তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম, উদ্দেশ্য ঘুমানোর ভান ধরবো। ভান ধরতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমার গালে, গলায়, কপালে চুমু খাচ্ছে। চুমু খাওয়া শেষে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একটা হাত ধরে রেখেছে। আমি সবটাই অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুম পড়ে যেন আজ আমায় চোখ আটকে রাখার শপথ নিয়েছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ঘুমটা আরো ভালো মতো হচ্ছে। হয়তো আমাকে কেউ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। গালের পাশটা ভেজা ভেজা মনে হওয়াতে এইবার ঘুমটা ভেঙেই গেল। চোখ খুলতেই দেখি জাঙ্কুক আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাগে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। এই লোকটার সাহস কত বড়, আমাকে ধরে শুয়ে আছে। ধাক্কা দিয়ে জাঙ্কুককে
নিজের উপর থেকে সরালাম, কিন্তু সে খাটের একদম কোনায় থাকাতে নিচে পড়ে গেল। নিচে পড়ে গিয়ে জাংকুক আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। জাংকুকের এই রূপটা দেখলে আমার ভীষণ ভয় হয়। ভয়ে জড়সড় হয়ে বসে আছি আমি, আর জাংকুক সেই অগ্নি মূর্তি ধারণ করে আমার দিকে এগিয়ে আসছে। নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে এখন গলা টিপে। ভয়ে চোখ বন্ধ করে আছি, কিন্তু জাংকুক আমার গলা চেপে না ধরে আমাকে করে তুলে নিল। আমি অবাক না হয়ে পারলাম না, ডাব ডাব করে তাকিয়ে আছি তার দিকে। সে আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকছেন। যা ভেবেছিলাম তাই, সে আমাকে পানি ভর্তি বাথটাবে ফেলে দিয়েছে। রাগে মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। এটা আপনি কি করলেন? আপনি কি পাগল? আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন? প্রতিশোধ নিলাম। তুমি আমাকে নিচে ফেলেছিলে, আমি তোমাকে পানিতে ফেললাম। এখন হিসাব ঠিক আছে। আপনি একটা সাইকো। আপনার মাথার সবগুলো তার সেরা। এইভাবে কেউ কাউকে পানিতে ফেলে আমি যে ব্যথা পেলাম, এখন আপনার অনেক ভালো লেগেছে তাই না? তোমাকে ফেলে ভালো না লাগলেও হিসাব বরাবর করে এখন বেশ ভালো লাগছে। আপনার মাথায় ওই বড় বড় চুল সবগুলো আমি ছেড়ে ফেলবো টেনে। আগে গোসলটা করো। ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগছে। খচ্চর একটা, বের হন এখান থেকে। জাংকুক বেরিয়ে গেলে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গোসলটা সেরে নিলাম। যে আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল, তিনি এসে আমাকে খাইয়ে দিলেন। সে কথায় কথায় বললেন তিনি জাংকুকের মা। খাওয়ানোর শেষে আন্টি আমার মাথায় হাত রেখে বললেন, মারে, জাংকুক একটু রাগী, কিন্তু মানুষটা খারাপ না। তুই ওকে একটু সময় দে। এমন ভাবিস না যে আমি এখানে জাংকুকের সাফাই গাইতে এসেছি। আমি তোর জন্য এসেছি। জানি জাংকুক যা করেছে সেটা অনেক খারাপ কাজ করেছে। আন্টির কথা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আন্টি কি সবটা জানে সেদিন কি হয়েছিল? মাথা নিচু করে এসবই ভাবছিলাম। আন্টি আবার বলতে শুরু করলো, তোকে এভাবে জোর করে বিয়ে করাটা জাংকুকের করা উচিত হয়নি। তোর বাবা মামির সাথে কথা বলে নেওয়ার দরকার ছিল। তার কথায় আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাক, উনি কিছু জানেন না। আন্টি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আন্টি কাকে বলছিস? আমি তোর মা হয়ে, বুঝলি? মা ডাকটা শুনি ভিতরটা মুচড়ে উঠলো। না জানি কত বছর হয়ে গেছে মাকে হারিয়েছি। আমার তো মায়ের চেহারাটা মনে নেই। মা বেঁচে থাকলে বুঝতে পারতাম আমি কার মতো দেখতে হয়েছি। আমি আস্তে করে একবার মা বলে ডেকে উঠলাম। মা আমাকে আবারও বুকে জড়িয়ে নিল। মা এবার কেঁদে উঠলেন। কেন জানি না আমার ভীষণ কান্না পাচ্ছে। আপনি চোখ দিয়ে পানি পড়ছে। মাকে জড়িয়ে ধরে ফুফু করে কেঁদে উঠলাম। আজ যেন অনেক বছর ধরে শুকনো থাকা মরুভূমিতে কেউ মমতার বর্ষণ করলো। রাতে জাংকুকের বোন লিজা আমার সাথে দেখা করতে আসে। মেয়েটা আমার বয়সী হলো আমার থেকে কিছুটা ছোট। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে, পরিবারের মানুষগুলো এত ভালো, কিন্তু জাংকুক এমন কেন? একটা মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাবলো না। জাংকুককে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নিব? আমি তো কখনোই পারবো না জাংকুককে ভালোবাসতে। তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে সায়নের নাম্বার দেখতেই কলেজা কেঁপে উঠলো। কি উত্তর দেব আমি ওকে? সে তো এখনো হয়তো আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন সাজিয়ে বসে আছে। আমাকে কি কখনো ক্ষমা করবে? ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল চার্জের অভাবে। নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসরাত, কিন্তু আমি তো এটা হতে দিতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি? লিজা এক প্রকার জোর করেই আমাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়েছে। বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছি আর চিন্তা করছি, ঘামছি। এসি চালু আছে, তবুও প্রচণ্ড গরম লাগছে আমার। দরজায় খটখট শব্দ হচ্ছে, তার মানে জাংকুক চলে এসেছে। হাতটা অসম্ভব দ্রুত বিট হচ্ছে, কিন্তু ভয় নেই। আজকে আমি প্রস্তুত। একটা ছুরি বাম হাতে নিয়েই বসে আছি। জাংকুক আমার রুমে এলেই এক ঘা বসিয়ে দেব। জাংকুক রুমে ঢুকতেই ওয়াশরুমে গেল, বেরিয়ে আমার কাছে এগিয়ে আসছে, আর আমি ছুরিটা বারবার শক্ত করে ধরছি। আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে জাংকুক আমাকে আচমকা জড়িয়ে ধরলো। এভাবে জড়িয়ে ধরাতে আমি ঘাবড়ে গেলাম। জাংকুক আমার হাত দুটো চেপে ধরে মুখটা আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল, ফল কাটার ছুরি দিয়ে মানুষ কাটা যায় না। চোখ দুটো বড় বড় করে তাকালাম তার দিকে। এর পরের বার কিচেন থেকে ধারালো ছুরি আনবে। তুমি জিউন জাংকুকের বউ, এই ফল কাটার ছুরি দিয়ে মানুষ কাটতে গেছো? এটা মানুষ শুনলে তো হেসে হেসে মরে যাবে। জাংকুকের কথায় আমার গা জ্বলে যাচ্ছে। একে তো এত টর্চার, আবার গা জ্বালানোর মতো কথা। আগে বললেই পারতেন, এত অভিনয়ের প্রয়োজন ছিল না।
প্রতিনিয়ত অভিনয় করতে করতে এখন শুধু ওটাই করতে পারি। উনি কি বললেন কিছুই বুঝতে পারলাম না, কিন্তু রাগটা কমাতে পারছি না। এখন আমার একা থাকা দরকার, তাই বিছানা থেকে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়লো। আমি জানি এটা জাঙ্কুকি। তার শরীরের ঘ্রাণটা খুব পরিচিত মনে হয় আমার। এর কারণ অবশ্য আমার জানা নেই। আমার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে জাঙ্কুক চুমু দিতে লাগলো। আস্তে আস্তে জাঙ্কুকের হাত আমার পেটে বিচরণ করতে লাগলো। রাগ কমার জায়গায় আরো বেড়ে গেল। পিছন ফিরে জাঙ্কুককে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। জাঙ্কুক আবার সেই আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার এই করুণ দৃষ্টি আমার মনে আঁচড় কাটছে। না, আমি দুর্বল হব না। এই অমানুষটাকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না। আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করেছেন? আপনার আমার উপর কোনো অধিকার নেই। আপনি আমার সাথে যা করেছেন, এরপর ভাবলেন কি করে আমি আপনার সাথে এসব? ছি, সবাইকে নিজের মতো নোংরা মনে করেন, তাই না? এতই যখন চাহিদা, পতিতা পল্লীতে গেলেই তো পারেন, নাকি আমাকেও পতিতাই মনে হয়? একটা কথা মনে রাখবেন, যতবার আপনি আমার কাছে আসবেন প্রতিবার জোর করেই আসতে হবে, স্ব ইচ্ছায়। আমি কখনোই আপনাকে কাছে আসতে দেব না। আমি কখনোই আপনাকে আমার স্বামীর মর্যাদা দিতে পারবো না। কখনোই পারবো না আপনাকে ভালোবাসতে। জাঙ্কুক একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু বলার পরও তার চোখ এক মুহূর্তের জন্য সরেনি আমার উপর থেকে। এই চোখ দুটোয় আজ কোনো রাগ নেই, না আছে হিংস্রতা। কেন যেন মনে হচ্ছে আমার কথায় সে অনেক কষ্ট পেয়েছে। জাঙ্কুকের দু চোখের কোটরে পানি টলমল করছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকতে। জাঙ্কুক আমাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। কোথায় গেল আমি জানি না, আসলে জানার চেষ্টা করিনি। রাত তখন প্রায় 1টা। বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু আমার চোখে। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থেকে রুমে চলে এলাম। বারবার মনে হচ্ছে জাঙ্কুক কষ্ট পেয়েছে, কেন জানি না। জাঙ্কুক কেমন আছে, কি করছে জানতে ইচ্ছে করছে। জাঙ্কুকের কথা জানার ইচ্ছা দমিয়ে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এই বাড়ির কিছুই আমি চিনি না। আন্দাজ যেতে যেতে একটা রুমের লাইট জ্বালানো দেখলাম নিচ দিয়ে। দরজার বাইরে কান পেতে শোনার চেষ্টা করলাম। জাঙ্কুক কার সাথে যেন কথা বলছে, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না। দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারলাম দরজা ভেতর থেকে লক করা। কিন্তু আমার জানার আগ্রহ হচ্ছে ভেতরে জাঙ্কুক কার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি রুমে ফিরে এলাম আর শুয়ে পড়লাম। একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে ধরে আছে জাঙ্কুক। দু চোখ বেয়ে নোনা জলে ছড়িয়ে যাচ্ছে। সব কিছু কাছে পেয়েও আজ তার কাছে কিছুই নেই। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যেই মানুষটা, সেই মানুষটার কাছে চরম ঘৃণা সে। যাকে এক নজর না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই মানুষটা জাঙ্কুকের মুখটাও সহ্য করতে পারে না। এই কষ্ট কাউকে বলতে পারবে না সে, আর না কেউ বুঝতে পারবে। রাত 2টা বাজে। আমার চোখে ঘুম নেই। জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে। এই অপেক্ষাতেই ছিলাম আমি। এখন আমি ওই ঘরটাতে কি আছে সেটা দেখব। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ওই ঘরটার সামনে। দরজায় অনেকক্ষণ যাবৎ ধাক্কা মারছি, কিন্তু পাঁচই দরজাটা খুলছে না। এবার আমার অনেক রাগ উঠছে। শেষবারের মতো জোরে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা জোরে থাকায় দরজাটা খুলে গেল। ব্যালেন্স করতে না পেরে আমি মেঝেতে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ড খুঁজতে লাগলাম। লাইট জ্বালিয়ে পেছনে ঘুরতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরো ঘর ভর্তি আমার আর জাঙ্কুকের ছবি। আমার ছবি বেশি, জাঙ্কুকের সাথে ছবি আছে বেশ কয়েকটা। কিন্তু প্রশ্ন হলো, আমি তো এই ছবিগুলো কখনোই তুলিনি। তাহলে এগুলো কিভাবে এলো? আমার ছবিগুলো যদি লুকিয়েও তোলা হয়, তাহলে জাঙ্কুকের সাথে ছবিগুলো কিভাবে সম্ভব? জাঙ্কুকের সাথে কখনোই এভাবে ছবি তুলিনি আমি। ছবিগুলোর দিকে তাকিয়ে আর থাকতে পারছি না। মাথা অনেক ব্যথা করছে, মাথাটা চেপে ধরে আছি। এই ঘরটাও বেশ পরিচিত মনে হচ্ছে। এই ঘরে অনেকবার এসেছি আমি, কিন্তু এই ঘরটাতে আজকে প্রথম এলাম আমি। বেলকনিতে কারা যেন দাঁড়িয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। জোরে জোরে হাসছে মেয়েটা, আর বারবার ঢলে পড়ছে ছেলেটার বুকে। এখন ভয় করছে আমার, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। চোখ খুলতেই দেখি জাঙ্কুক আমার পাশে বসে আছে, আমার হাত নিজে হাতের মুঠোয় নিয়ে। চারপাশটা তাকিয়ে দেখলাম আমি আমার ঘরেই আছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওই ঘরটায় ছিলাম। এই ক্লাফে বিছানা থেকে উঠে পড়লাম। কি হলো তোমার? এভাবে উঠলে যে? আমাকে এই ঘরে কে এনেছে? আমি তো ওই ঘরটাতে ছিলাম। এই ঘরে কে এনেছে মানে? এটা তোমার ঘর, তুমি কি ভুলে গেছো? তুমি এই ঘরেই থাকো। আমি কিছু ভুলিনি, আর এটাও ভুলিনি যে কাল রাতে আমি ওই পূর্ব দিকের ঘরটাতে গিয়েছিলাম।
কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর ওই ঘরে আমার ছবি কি করে এলো? এইসব আবল তাবল বকছো। তুমি এই ঘরেই ঘুমিয়েছিলে রাতে, আর এখন উঠেছো। আপনি মিথ্যে বলছেন। এই বাড়ির সবাই আমাকে মিথ্যে বলছে। আপনারা আমার কাছে অনেক কিছু লুকিয়েছেন। শান্ত হতে কিছুই লুকাইনি আমরা। তোমার স্ট্রেস হয়েছে, আর কিছুই না। আমি প্রমাণ করছি, চলেন আমার সাথে। আমি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার একটা ছবিও পেলাম না। এবার কেমন জানি নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তার মানে কি আমি সবটাই স্বপ্ন দেখছিলাম, নাকি যা দেখেছিলাম সত্যিই ছিল? ওই ছেলেটা আর ওই মেয়েটা সবটাই কি আমার ভ্রম ছিল? আবার মাথাটা ভারী ভারী মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বিছানায় শুয়ে আছে তে, পাশে জাংকুক বসে আছে আর ডাক্তার তেকে দেখছে। জাংকুক, ছবিগুলো আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। তে ছবিগুলো না দেখলে এমন হাইপার হতো না। তে এখন স্বাভাবিক নেই, তোমার এটা বুঝতে হবে। ওই মেডিসিনগুলো তের অনেক ক্ষতি করেছে। এজন্য ওর আর তোমার ছবিগুলো দেখে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আগেই ধারণা করেছিলাম তের স্মৃতিশক্তি লোপ হওয়ার পিছনে অ্যাক্সিডেন্ট না, অন্য কারণ রয়েছে। কিন্তু কেউ এত নিখুঁত প্ল্যানিং করে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে ভাবতে পারিনি। যে ঔষধটাতে প্রতিদিন নিত, ওটা আমি পাল্টে এর জায়গায় অন্য ঔষধ দিয়েছি। এই ওষুধটা তের স্মৃতিশক্তি ফিরিয়ে আনবে আর তেকে স্বাভাবিক করে তুলবে। তেকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। জাংকুক সেই ঘরটাতে গিয়ে আলমারি থেকে একটা ফটো অ্যালবাম বের করলো। প্রথম ছবিটাতে একটা কিশোর ছেলের কোলে একটা 2 বছরের মেয়ে বসে আছে। ছবিটা দেখেই জাংকুক হেসে ফেললো। অ্যালবামটা বিছানায় রেখে দিয়ে একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো জাংকুক। সিগারেটের ধোঁয়ার সাথে মিশে অতীতের স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। জাংকুকের বাবা, তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের মেয়ে তে। জাংকুকের যখন 9 বছর বয়স তখন তে জন্ম হয়। ছোট্ট তেকে হাসপাতালে সবার আগে করে তুলে নিয়েছিল জাংকুক। তের নামটাও জাংকুক রেখেছিল। তের বাবা অনাগত মেয়ের অন্য নাম রাখতে চেয়েছিল, কিন্তু তার মেয়ের হুবু জামাই নিজের বউয়ের নাম নিজেই রেখে দিয়েছেন। এ নিয়ে অবশ্য দুই পরিবারই খুশি ছিল। হাসপাতাল থেকে যেদিন থেকে বাড়ি নেওয়া হয়েছিল সেদিন জাংকুক জেদ করেছিল তার বউকে সে তার সাথে নিয়ে যাবে। জাংকুক তখন ছোট থাকায় বউ বা বিয়ে জিনিসটা বুঝতো না, কিন্তু সেই ছোট্ট তের মায়া পড়ে গিয়েছিল সে। সেই মায়া সময়ের সাথে সাথে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে কে জানে। তের বয়স যখন 9 তখন সে পুতুল খেলে। ভালোবাসা, বিয়ের, স্বামী এসব তার কাছে ভারী ভারী শব্দ মাত্র। কিন্তু জাংকুক তখন নিজের কৈশোর ফেলে মাত্র যৌবনে পা রেখেছে। সে সব জানে, সব বুঝে ভালোবাসা কি জিনিস। 9 বছরের একটা বাচ্চা মেয়ের জন্য তার মন কাঁদে। তেকে না দেখে একদিন থাকাও তার কাছে ভীষণ কষ্টের। তেকে দেখার লোভ সামলাতে না পেরে প্রতিদিন তের স্কুলে গিয়ে দাঁড়াতো জাংকুক। স্কুল ছুটি হলে তেকে নিয়ে ঘুরতে যাওয়া, রাতভর তের কথা ভাবা যেন জাংকুকের প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছিল। ফলশ্রুতিতে জাংকুকের পড়ালেখা অনেক হ্যাম্পার হচ্ছিল, রেজাল্টও খারাপ হয়। সিদ্ধান্ত নেওয়া হলো জাংকুককে লন্ডন পাঠিয়ে দেওয়া হবে হায়ার এডুকেশনের জন্য। বাকি সবাই মানলেও মানতে পারেনি জাংকুক আর তে। ছোট থাকলেও আদর জিনিসটা সে বুঝতো। জাংকুক ওকে অসম্ভব ভালোবাসতো আর আদর করতো। যা চাইতো সব ইচ্ছা জাংকুক পূরণ করতো। জাংকুক কিছুতেই তেকে ছেড়ে যেতে রাজি হয়নি। তার ভয় ছিল হয়তো তে বড় হওয়ার সাথে সাথে তাকে ভুলে যাবে। জাংকুকের অনেক আকুতি মিনতি করার পর দুই পরিবারে মিলে ঘরোয়াভাবে জাংকুক আর তের আগত করিয়ে রাখলো। যদিও এত ছোট বয়সের বিয়ের কোনো ভিত্তি নেই, কিন্তু জাংকুকের কাছে এই কবুল পড়াটা ওর জীবনের সবচেয়ে বড় সত্য ছিল। 2 মাস পর জাংকুকের যাওয়ার দিন। তে জাংকুককে জড়িয়ে ধরে সে কি কান্না! তের কান্না থামানোর জন্য জাংকুক তেকে অনেকগুলো চকলেট দিয়ে গিয়েছিল আর ওয়াদা করেছিল আসার সময় অনেকগুলো চকলেট আর ব্ল্যাক টেডি বিয়ার নিয়ে আসবে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিল জাংকুক তের দিকে, আর তেও চলে গেল জাংকুক ভিন দেশে। হয়ে গেল আলাদা দুজনে। 3-4টা সিগারেট পেরা শেষ জাংকুকের। তখনই লিজার ডাকে অতীত থেকে ফিরে আসে। ভাইয়া, ভাবির ঘুম ভেঙে গেছে, এখন আবার অভিনয়ের পালা। ঘুম থেকে উঠে বসতেই জাংকুককে পাশে দেখলাম। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা আমার কাছে সত্যি মনে হয়েছিল। জাংকুক আমাকে খাবার খাইয়ে ঔষধ হাতে দিল। এটা কিসের ঔষধ? এটা ডক্টর দিয়েছে। তোমার শরীর খুব দুর্বল, তাই খেতে হবে। জাংকুক কিছুটা বিচলিত হলো আমার প্রশ্নে, কিন্তু কেন জানি না তাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ঔষধটা খেয়ে নিলাম। জাংকুক খাবার প্লেট
নিচে রাখতে গেলে আমি বিছানা থেকে নেমে বেলকনিতে যাচ্ছিলাম, তখন নিচ থেকে চেঁচামেচি শব্দ আসলো। কি হয়েছে জানার জন্য নিচে নামতেই বুকটা স্যাঁত করে উঠল। সায়না ভাইয়া দাঁড়িয়েছে আমার সামনে। জাংকুকের বডিগার্ড তাকে ধরে রেখেছে। হয়তো জাংকুকের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। আমাকে দেখে দুজনেই থেমে গেল। তার কথা শুনে মনে মনে ভাবলাম, সায়না ভাইয়াকে কি তবে মামি কিছু বলেনি? মামির জীবন বাঁচাতেই তো আমি বিয়েটা করলাম। তখনই মনে পড়ে গেল আমার ভিডিও কলে মামি, রোজি সবাই অজ্ঞান অবস্থায় ছিল। তার মানে তারা কেউ জানে না বিয়েটা আমি উপায়হীন হয়ে করেছি। সায়না ভাইয়া কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে জাংকুক তাকে থামিয়ে দিল। শেষবার আমার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেল। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। কিছুই করার নেই আমার। নিজেকে নিজের কাছে নিকৃষ্ট মনে হচ্ছে। বিকালে বাসার সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আমি বসেছিলাম। তখনই একটা মেয়ে ঝড়ের গতিতে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। সবাই হা হয়ে গেছে। সবার থেকে আমি বেশি আশ্চর্য হয়েছি, কে এই মেয়েটা যে অন্য একজনের স্বামীকে আস্তে পেস্টে জড়িয়ে ধরে আছে। মেয়েটার উপর কেন জানি না প্রচণ্ড রাগ হচ্ছে। সবার সাক্ষাৎ পর্ব শেষ হলে ফুপি আম্মু মেয়েটাকে আমার সামনে নিয়ে এলো। ওর নাম হচ্ছে জেনি, আমার মেয়ে। আজকে লন্ডন থেকে ফিরলো। এতক্ষণে বুঝতে পারলাম কাহিনী। মেয়েটা জাংকুকের বোন। আর আমি কি না কি ভাবছিলাম। কিছুক্ষণ পর জাংকুক ঘরে চলে গেল। জেনি জাংকুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি জেনির দিকে। কেন যেন ওর তাকিয়ে থাকাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। অনেক রাত হয়েছে। জাংকুক এখনো ঘরে ফেরেনি। কোথায় আছে দেখার জন্য নিচে নামতেই দেখলাম জাংকুক, জেনি আর জাংকুকের বোন লিজা সবাই হাসাহাসি করছে। জেনি আড্ডার ছলে বারবার জাংকুকের কাছে আসার চেষ্টা করছে। না চাইতেও কেন বারবার আমার চোখ জাংকুক আর জেনির উপর আটকে আছে। খুব অস্বস্তি হচ্ছে। জেনির এমন ঢলাঢলি সহ্য করতে পারছি না। কোনো কিছু না ভেবে জাংকুকের কাছে চলে গেলাম। শুনছেন? জাংকুক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন ভূত দেখেছে। অবাক হয়ে বলে উঠল, তুমি এভাবে ডাকছো আমায় কেন? আমি কি ডাকতে পারি না? না, ঠিক তা নয়। বলো কি বলতে চাও। আপনি ঘরে আসুন, অনেক রাত হয়েছে আর আমার ঘুম পাচ্ছে। জাংকুক কিছু বলতে যাবে, তার আগে জেনি বলতে শুরু করলো, আরে ভাবে ঘুম পাচ্ছে তো ঘুমাও। জাংকুককে ছাড়া যাবে না। জাংকুক আমার সাথে আমাদের সাথে থাকুক। একদিন পর দেখা আমাদের, একটু আড্ডা দেবো না? জেনির কথা যেন আমার শরীরে আগুন ধরিয়ে দিল। মেয়েটার সাহস দেখে অবাক হচ্ছি। আমার স্বামীকে আমার সাথে যেতে দিবে না। আমি জাংকুকের হাত ধরে ওনাকে দাঁড় করালাম। জেনি আপু, তোমরা আড্ডা কালকে দিনে আবার দিও, কিন্তু এই সময়টা স্বামী স্ত্রীর পার্সোনাল। এই সময় তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। জাংকুক এখনো আমার দিকে হা করে তাকিয়ে আছে। হয়তো এমন কথা আমার মুখ থেকে আশা করেনি। জাংকুককে উদ্দেশ্য করে আবার বললাম, চলুন ঘরে। চলেন মহারানী। অত কিছু না ভেবে ঘরে চলে এলাম। জাংকুক ফ্রেশ হতে গেছে, আর আমি ভাবছি আমি এসব কি বললাম নিচে। জাংকুকের সাথে জেনিকে দেখে আমার এত হিংসা হলো কেন? যেসব কথা নিচে বলে এলাম ওগুলোই বা কেন? আমার কথার আবার অন্য কোনো অর্থ বের করবেন না তো জাংকুক? বেলকনিতে দাঁড়িয়ে নিজেই কথাগুলো ভাবছি। তখনই হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। আচমকা এমনটা হওয়াতে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। চুলগুলো সরিয়ে দিয়ে আমার ঘাড়ে নাক ঘষছে জাংকুক। মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার কথাগুলোর উল্টো অর্থে বের করেছে জাংকুক। এই লোকটা কেন যে এত বেশি বোঝে? জাংকুকের হাত দুটো আমার কোমরে বিচরণ করছে। কেমন যেন ঘোরের মতো লাগছে সব। আমাকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে আমার মুখটা তার দু হাতের আদলে নিয়ে নিলেন জাংকুক। নেশা লাগানো চোখে তাকিয়েছেন আমার দিকে। কেন জানি না ভীষণ লজ্জা লাগছে। জাংকুক আস্তে আস্তে তার মুখটা আমার মুখের কাছে আনছেন। এত কাছে আসাতে আমার নিঃশ্বাস যেন দ্রুত ওঠানামা করছে। জাংকুক তার ঠোঁট দুটো এগিয়ে আনছিল। তখনই কি মনে করে আমি তাকে থামিয়ে দিলাম। জাংকুক ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা করছে আমি মানা করলাম কেন। তার এভাবে তাকিয়ে থাকায় আমার অস্বস্তি হচ্ছিল একটু। ওভাবে কি দেখছেন? থামিয়ে দিলে যে। আমি না বলেছি নিচে থেকে আপনার কাছে আসবো না। তাহলে নিচে থেকে ডেকে আনলে কেন? ওই জেনি সাতচল্লিশ থেকে সরিয়ে আনতে কিভাবে ঢলাঢলি করছিল দেখেছেন? আরে দেখেননি কিভাবে আপনার সাথে বারবার গা ঘাসাঘাসি করছিল? একজন বিবাহিত পুরুষের সাথে কেউ এমন চিপকে থাকে, তা আবার তার বউয়ের সামনে। এজন্যই নিয়ে এসেছি আপনাকে। কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আর জেলাস
আমি আর জেলাস? হ্যাঁ, মোটেও না। ও আচ্ছা, তাহলে আমি যাচ্ছি জেনির কাছে। জেনির কাছে মানে কি? তুমি তো চুমু দিলে না, কিন্তু জেনির কাছে গেলে সবই দেবে। সব মানে বোঝো না? মানে সব। চোখ টিপে জাঙ্কুক বলে উঠল, ছোট বাচ্চা নই আমি, মানে সব বুঝি। জেনি আপনাকে সব কেন দেবে? জেনি ছোট থেকে আমাকে পছন্দ করে, তাই একবার আমি ওর কাছে গেলে সব দিয়ে দেবে। আপনি ওর কাছে কেন যাবেন? আপনি যাবেন না। এখন ক্ষয় না পেলে বাড়ি তো যেতেই হবে, কি আর করার বলো। আচ্ছা, রুমটা লক করে রাখো, আমি যাচ্ছি। জাঙ্কুককে আর কিছু বলতে না দিয়ে ওনার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবে থেকে ওনাকে ছেড়ে দিলাম। জাঙ্কুক হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও নিজের কাছে লজ্জিত। না জানি কি হয়েছিল আমার। আমি যে এমন কিছু করতে পারি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে আছি। জাঙ্কুক আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি এখনো লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। হয়তো তাকালে বুঝতে পারতাম জাঙ্কুক কেমন নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে খাটে শুয়ে দিয়ে আমার উপর উঠলেন। আমার কপালে, চোখের পাতায়, গালে তার ঠোঁটের স্পর্শ দিলেন। আমি তার প্রতিটি স্পর্শে কেঁপে কেঁপে উঠছি। জাঙ্কুক সেগুলো বুঝতে পেরে আমার গলায় তার মুখ ডুবিয়ে দিল। আমি তার চুল নিজের অজান্তেই খামচে ধরলাম। জাঙ্কুক যেন এতে আরো উন্মাদ হয়ে গেল। আমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল, ইচ্ছে মতো চুষতে লাগলো। মন ভরে চুমু খাওয়ার পর ছেড়ে দিল। তারপর বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে বক্ষস্থলে চুমু খেতে খেতে আস্তে আস্তে পেটের দিকে চলে গেল। সারা অঙ্গে তার ঠোঁটের স্পর্শ বসিয়ে দিল। এক সময় তার হাতটা আমার পেটিকোটে চলে গেল। একবার আমার চোখের দিকে তাকালো। আমার চোখের দৃষ্টি বুঝতে পেরে সে সম্মতি পেয়ে গেল। জাঙ্কুক তার মন ভরা ভালোবাসা তের উপর সব ঢেলে দিল। দুজন ডুবে গেল একে অপরের মাঝে। সকালে গোসল করে বসে আছি, কখন জাঙ্কুক উঠবে আর বের হব বাসা থেকে। সায়না ভাইয়ের সাথে দেখা করব। আসলে কাল রাতে সায়না ভাইয়ে কল করে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে একটা বার দেখা করার জন্য, আর আমিও ফেলতে পারিনি তার কথাটা। নিচে গিয়ে কিচেন থেকে একবার ঘুরে এলাম। জাঙ্কুক এখনো ঘুমাচ্ছে। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি খেললো। এক গ্লাস পানি জাঙ্কুকের মুখে ঢেলে দিলাম। সে হক চকিয়ে লাফ দিয়ে উঠে পড়লেন। তার এমন কাক ভেজা রূপ দেখে আমি হেসে কুটি কুটি হচ্ছি। জাঙ্কুক রাগের দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে, হাসিও পাচ্ছে আবার ভয়ও পাচ্ছি। আমি যেতে যেতে আলমারির সাথে আটকে গেলাম। জাঙ্কুক এসে আমাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলগুলো ঝাঁকিয়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি এখনো মুখ টিপে হেসেই যাচ্ছি। জাঙ্কুক আমাকে কোলে তুলে খাটে শুয়ে দিলেন। কি করছেন? ছাড়ুন বলছি। না, ছাড়বো না। এটা তোমার পানিশমেন্ট, আমাকে ঘুম থেকে ভিজিয়ে ওঠানোর জন্য। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? রাতে তো ঘুমাতে দিলে না, এখন কি সকালে ঘুমাবো না? আপনার লজ্জা নেই তাই না? এগুলো কেউ বলে? এই, তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার গাল দুটো লাল হয়ে গেছে। লজ্জা কেন পাবো? আপনি সরুন আমার উপর থেকে। দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। কেউ আসবে না, আর এলেই বা কি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা রোম্যান্স করতে পারি। কথাটা বলেই জাঙ্কুক আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। আর ওই সময় জেনি দৌড়ে রুমে ঢুকে গেল। আমাকে আর জাঙ্কুককে এভাবে দেখে জোরে চিৎকার করে উঠল। জেনিকে দেখে আমি আর জাঙ্কুক দুজনেই ভীষণ লজ্জা পেয়েছি। জাঙ্কুক আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুক কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন। আমি লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে আছি। লজ্জা কাটিয়ে জেনির দিকে তাকাতেই দেখলাম জেনির চোখে পানি টলমল করছে। এই পানির রহস্য আমি বুঝতে পারলাম না। জাঙ্কুক বাসা থেকে বের হলে আমিও বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য সায়না ভাইয়ের সাথে দেখা করা। ভাইয়ের সামনে যেতে সে আমাকে জড়িয়ে ধরলো। আমি আগের মতোই মূর্তি ন্যায় দাঁড়িয়ে আছি। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর সায়না ভাইয়া নিজেই বলা শুরু করলেন, তুই, আমি জানি তুই এই বিয়ে ইচ্ছে করে করিসনি। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ ছিল। কালকেও তুই বললি তুই উপায়হীন ছিলি। আমাকে বলতে তোর কি সমস্যা ছিল যার জন্য তুই অন্য কাউকে বিয়ে করলি? তার কথা শুনে আমার চোখ ভিজে গেছে। অতঃপর সব কথা তাকে খুলে বললাম। আমার কথাগুলো শুনে সায়না ভাইয়া আকাশ থেকে পড়লো।
এত কিছু হয়ে গেছে তোর সাথে, আর তুই একটাবারও বলিসনি আমাকে। তুই যদি সেদিন রাতেই আমাকে সব বলতি, পরদিন সকালে আমরা বিয়ে করে নিতাম। তুই কিছু ভাবিস না, জাঙ্কুক সব কিছু জোর করে করেছে, তোর ইচ্ছে ছিল না। আজকে এখনই আমার সাথে পালিয়ে চল, আমরা অনেক দূরে চলে যাব, যেখানে জাঙ্কুকের কোনো ছায়াও পৌঁছাতে পারবে না তোর কাছে। না ভাইয়া, আমি জাঙ্কুককে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু জাঙ্কুক আমার স্বামী। জাঙ্কুক আমার সাথে যাই করেছে, কিন্তু আমি জানি সে আমাকে ভালোবাসে। হয়তো আজও মুখে সে কিছুই বলেনি, কিন্তু তার চোখ বলে দেয় সে আমাকে ভালোবাসে। তুই পাগল হয়ে গেছিস, তুমি যা ইচ্ছে ভাবতে পারো। আমি শুধু চেয়েছিলাম সত্যিটা জেনে নাও, আর আমাকে পারলে ক্ষমা করে দাও। সায়না ভাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম। এতক্ষণ তে আর সায়নার থেকে একটু দূরে বসে সবটা দেখছিল জাঙ্কুক। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে একটা প্রশান্তির হাসি আছে। স্মৃতির উপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। জাঙ্কুকের ভালোবাসার কাছে হেরে গিয়ে তেও ভালোবেসে ফেলেছে জাঙ্কুককে। জাঙ্কুক সেখান থেকে চলে গেল। আজকে মনটা একটু ভালো, খুশি খুশিও লাগছে বেশ। ভাইকে সবটা বলতে পেরে মনের একটা বোঝা নেমে গেছে। কিন্তু আমি কি সত্যি জাঙ্কুককে ভালোবেসে ফেলেছি? জাঙ্কুকের মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিলাম, তখনই জেনির ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলাম। যতদূর বুঝেছি জেনি ফোনে কথা বলছে, আর যা শুনে আমার মনটা ভেঙে আবারও টুকরো টুকরো হয়ে গেল। এইদিকে একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে সায়নকে, চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, হাত পিঠ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাকে এভাবে তুলে আনার মানে কি জাঙ্কুক? কি করেছি আমি যে আমাকে মারা হলো? সায়ন, তোমার মুখ থেকে এত ইনোসেন্ট কথাগুলো আমি আর নিতে পারি না। কিভাবে পারো নিজেকে এত ইনোসেন্ট বানিয়ে রাখতে, যেখানে তোমার আসল রূপটা আমি খুব ভালো করেই চিনি। জানিস তো জীবন জাঙ্কুক কখনোই কারণ ছাড়া কিছু করে না, তোকেও কারণ ছাড়া আনিনি। আজকে আমার আর তের আলাদা হওয়ার পিছনে কারণ শুধু তুই। তুমি আবারও ভুল বুঝছো। এটা সত্য যে আমি তেকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার কাছ থেকে ওকে আলাদা করিনি। দেখো জাঙ্কুক, আমি মানছি তের বেঁচে থাকার কথাটা আমি সবার কাছ থেকে লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো এর পিছনের কারণ শুধু একটাই। আমি তেকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তোমার ভালোবাসায় তুমি এতটাই অন্ধ ছিলে যে ভুলে গেছো তে আমার বউ। একবারও মনে হলো না আমি তেকে ছাড়া বাঁচবো কিভাবে? এতই যখন ভালোবাসো তেকে, তাহলে কেন ড্রাগস দিচ্ছিলে ওকে? তুমি জানো ওই ঔষধগুলোর সাইড এফেক্টের জন্য তের ব্রেন একসময় সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিত। বিশ্বাস করো আমি স্বপ্ন এই কাজটা করতে পারি না। আমি ভালোবাসি তেকে, সবসময় ওকে লুকিয়ে আমার কাছে রাখতে চেয়েছিলাম। তাই সেদিন তের কথা কাউকে বলিনি কিছু, কিন্তু বিশ্বাস করো আমি তের ক্ষতি করতে পারি না। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়নুর দিকে। কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তার। চোখ দুটো ভরে দিচ্ছে, তার বলা প্রতিটা কথা সত্যি। জাঙ্কুক জনকে ফোন করে সায়নুকে হসপিটালে পাঠালো, আর সায়নুকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। জাঙ্কুক বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তেকে খুঁজতে থাকে। সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। জাঙ্কুকের ভয় হয় হয়তো তে ওকে ছেড়ে চলে গেছে। জাঙ্কুক গাড়ির চাবি নিয়ে নিচে নামতে থাকে, তখনই একজন জানায় তে ছাদে আছে। জাঙ্কুক এক ছুটে ছাদে চলে যায়। সেখানে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন জাঙ্কুক প্রাণ ফিরে পেল। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরলো বুকে। তের গালে কপালে অসংখ্য চুমু খেলো। আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে? জানো তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে আমার কি অবস্থা হয়েছিল, কতটা ভয় পেয়েছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের চোখের দিকে। সত্যি চোখ দুটোতে আমাকে হারিয়ে ফেলার ভয় ছিল, কিন্তু আমাকে যে হারাতেই হবে, তা না হলে জাঙ্কুকের সন্তান যে ওর প্রাপ্য অধিকার পাবে না। জাঙ্কুক, আমি আপনার সাথে আর থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। কি বলছো তুমি এসব? যা শুনছেন তাই, আমি ডিভোর্স চাই। আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার কি হয়েছে তে? হঠাৎ এসব কথা কেন বলছো? কি সমস্যা হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? বলো আমাকে। না জাঙ্কুক, আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। কথাটা শেষ করতে দেরি হলো, গালে একটা চড় পড়তে দেরি হলো না। জাঙ্কুক আবার আমাকে বুকে জড়িয়ে নিলেন। আই এম সরি কলিজা, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নয়। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ পর্যন্ত মেলে তাকাইনি। কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না কখনো, কারণ সেই শুরু থেকে আমি তোমার মোহে আটকে আছি।
কোনো মেয়ের দিকে চোখ তুলো তাকাননি, কিন্তু জেনিকে প্রেগনেন্ট করে এখন ছেড়ে দিতে পারছেন। একটা বারো ভাবলেন না ওর বাচ্চার কি হবে? বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে ওই শিশু? কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? জেনিকে আমি প্রেগনেন্ট করেছি তোমাকে কে বলেছে? আমি দেখেছি রিপোর্টগুলি, 3 মাসের প্রেগনেন্সি চলছে। আমি আপনার আর জেনির ফোনের কথা শুনেছি। আপনি এই বাচ্চাকে অস্বীকার করছেন এখন, সেটা শুধুমাত্র আমার জন্য। তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপনার ভালোবাসার বাচ্চা নিয়ে সুখে থাকবেন। জাঙ্কুক আবার ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও দ্বিতীয়বারের চরটা আর সহ্য হলো না। ছোট বাচ্চাদের মতো কেঁদে দিলাম। চুপ, একদম চুপ, একদম বাচ্চাদের মতো নেকা কান্না করবে না। কি মনে করো নিজেকে, মাদার তেরেসা নাকি আরো বড় কিছু? পুরো দুনিয়ার মানুষের সুখের গ্যারান্টি তুমি নিয়ে করো? জেনি বলেছে ও আমার সন্তানের মা হতে চলেছে। একটাবার আমাকে জিজ্ঞাসা করেছো যে এটা কতখানি সত্যি? মনে রেখোতে, সব সময় চোখে দেখা বা কানে শোনা সত্যি হয় না। দৃষ্টিসীমার আড়ালেও সত্য লুকায়িত থাকে। জাঙ্কুকের কথায় এখন আমার মাথা কাজ করছে। হ্যাঁ, এটা তো আমি এখনো ভাবিনি। জেনি তখন ফোনে কেন এই কথাগুলো বলছিল? জাঙ্কুক আর সে তো একই বাড়িতে থাকে, সামনাসামনি কথাগুলো বলতে পারতো। জাঙ্কুককে এভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করেছি। সত্য মিথ্যা যাচাই না করে এভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ভাবছিলাম। জাঙ্কুক আবার বলতে শুরু করলেন, তুমি যে জেনির সত্যবাদের কথা শুনে আমাকে অবিশ্বাস করেছো, চলো তার কাছে, এখনই সব সত্য প্রমাণ হয়ে যাবে। জাঙ্কুক আমার হাত ধরে আমাকে নিচে নিয়ে গেল। জেনির রুমের বাইরে আমাকে দাঁড় করিয়ে ভিতরে ঢুকলো। জেনি, তুই নাকি প্রেগনেন্ট? আমতা আমতা করে জেনি বলে উঠলো, কি বলছিস সেসব? তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি। তুই প্রেগনেন্ট, এটা সত্যি হলো। এই বাচ্চার বাবা আমি না, এটা তুইও জানিস। জাঙ্কুক, তুই ভুল বুঝছিস, এসব মিথ্যে। তে তোকে বানিয়ে বানিয়ে বলছে এসব। তুই তেকে এসব বলছিস ইচ্ছে করে, যাতে আমাকে আর তেকে আলাদা করতে পারিস। আর এসব যদি মিথ্যেই হয় তাহলে তুই কিভাবে জানলি আমাকে তে বলেছে? কি হলো, চুপ করে আসিস কেন বল? এখন তুই টিভি সিরিয়ালের লজিক দিস না যে আমি ড্রিঙ্ক করে তোর কাছে গিয়েছিলাম, পরে সব ভুলে গেছি। আর এমনি তো আমার কাছে আমার ইনোসেন্সের প্রমাণ আছে। তোর প্রেগনেন্সি রিপোর্টে লেখা যে তোর 3 মাস চলছে, তাই না? কিন্তু তুই তো 6 মাস যাবৎ বাংলাদেশে ছিলি না, আর আমিও গত 6 মাসে দেশের বাইরে যাইনি। তাহলে তুই কোন সাহসে বললি এটা আমার বাচ্চা? আমাকে ক্ষমা করে দে। তুই তো জানিস আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তেকে তুই আমার চেয়ে বেশি গুরুত্ব দিস, এটা আমার সহ্য হয় না। আরে ম্যাট জেনি, তুই বুঝতে পারছিস? তে আমার ওয়াইফ, আমার জীবনের সবচেয়ে গুরুত্ব ওর বেশি। তোর বোকামির জন্য আমার আর তের সংসার ভেঙে দিতে পারতো। তুই কালকে এ বাড়ি থেকে বিদায় হবি। যদি কালকে এই বাড়ি থেকে না যাস তাহলে ফুবি আম্মুকে সব বলতে বাধ্য হব। প্লিজ তুই আম্মুকে কিচ্ছু বলিস না, আম্মু জানলে অনেক কষ্ট পাবে। জেনি রুম থেকে বেরিয়ে আমাকে একটা রাগি লুক দিয়ে চলে গেল। আর আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করেছি। আমার কথা জাঙ্কুক অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে আমার। ঘরে গিয়ে দেখি জাঙ্কুক শুয়ে পড়েছে, কিন্তু এখনো ঘুমায়নি। জাঙ্কুকের সামনে গিয়ে কয়েকবার কান্না কান্না চেহারা বানিয়ে ডাকলাম, কিন্তু জাঙ্কুক সাড়া দিচ্ছেন না। বোঝাই যাচ্ছে সে অনেক রাগ করেছে। কিছু একটা ভেবে জাঙ্কুকের উপর শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এই কাজে জাঙ্কুক রাগী দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে। এভাবে উপরে উঠলে কেন? নামো। না, নামবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আর কখনো এমন হবে না। সত্যি এবারের মতো ক্ষমা করা যায় না? জাঙ্কুক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বুকে জড়িয়ে নিলেন। যদি সারা জীবন এভাবেই এই বুকে মাথা দিয়ে ঘুমাতে পারতাম। কখন যে ঘুম পরে চোখে এসে নেমেছে কে জানে। রাত 3টা বাজে। তে জাঙ্কুকের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। সে তের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর কিছু একটা ভাবছে। সাইনও তেকে ড্রাগস দেয়নি, এটা জাঙ্কুকের বিশ্বাস হয়ে গেছে। কিন্তু এসবের পিছনে তাহলে কি আছে? আর একবার সাইনের সাথে দেখা করতে হবে। সকালে ঘুম থেকে উঠে নিজের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখে জাঙ্কুক ঘুমিয়ে আছে আমার বুকের উপর। তাকে এভাবে দেখে পুরনো কথা মনে পড়লো। এর আগেও একদিন জাঙ্কুক এভাবেই আমার উপর ঘুমিয়েছিলেন। সেদিন তাকে দেখে আমার ঘৃণা হচ্ছিল, আর আজকে তাকে এভাবে দেখে অনেক ভালো লাগছে। সত্যি হয়তো আমি জাঙ্কুককে ভালোবেসে ফেলেছি। জাঙ্কুকের মুখটা আমার অনেক পরিচিত মনে হয়। কেন যেন মনে হয় এই মুখটা আমার সারা জীবনের চেনা। আমি কি আগে থেকেই তাকে চিনতাম? কোথাও কি দেখেছি তাকে? কিছু মনে করতে পারছি না। জানি না কি হচ্ছে আমার সাথে, এসব বেশি কিছু ভাবতে পারিনি। মাথায় ভীষণ যন্ত্রণা হয়। জাঙ্কুকের কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তাকে আস্তে করে সরিয়ে
ওয়াশরুমে গিয়ে পড়লাম বিপদে। জামা আনা হয়নি আর বাথরুমটা পাচ্ছি না, তাই বাধ্য হয়ে টাওয়াল জড়িয়ে বের হলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখে জাঙ্কুক উঠে পড়েছে। এই লোকটা একটা অসভ্য, এমনিতে কখনো তাড়াতাড়ি উঠবে না। আজকে আমি এই অবস্থায় আছি আর আজকে ওনার তাড়াতাড়ি উঠতে হলো। জাঙ্কুক আমার দিকে তাকিয়ে আছেন, আমার ভীষণ লজ্জা হচ্ছে, তাকাতে পারছি না তার দিকে। ভেজা চুলের পানিতে মেঝে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আলমারি খুললাম। পেছন থেকে জাঙ্কুক এসে আমাকে জড়িয়ে ধরলো। জানতাম এমন কিছুই হবে এখন। এটা কি হচ্ছে? ছাড়েন আমাকে, রেডি হয়ে নিচে যেতে হবে। না, ছাড়া যাবে না। আর তুমি নিচে গিয়ে কি করবে? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে। লুচুগিরি বন্ধ করেন আর যেতে দিন। এমনি তো মাথা ব্যথা করবে আপনার। দোষটা তোমার। এত সুন্দর হতে বলেছিল কে শুনি? তুমি এত সুন্দর না হলে তো আর বারবার রোম্যান্স করতে মন চাইতো না। এখন সব আমার দোষ? অফকোর্স। এখন এত কথা না বলে আমাকে রোম্যান্স করতে দাও। আমি কিছু বলতেই যাব তার আগে জাঙ্কুক আমাকে তার দিকে ঘুরিয়ে নিল আর আমার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিল। তার এক হাত আমার কোমর আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত আমার চুলের গভীরে বিচরণ করছে। কিছুক্ষণ পর আমাকে তার কোলে তুলে বিছানায় শুয়ে আমার উপর ভর ছেড়ে দিল, আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি আমাকে ছেড়ে আমার গায়ের টাওয়ালটা সরিয়ে দিল। আমি লজ্জার চোখ দুটো বন্ধ করে নিলাম। উনি মুচকি হেসে আমার গলায় বক্ষস্থলে আস্তে আস্তে পেটে চুমু খেতে লাগলো। চুমুগুলো আস্তে আস্তে কামড়ে পরিণত হতে লাগলো। আমার চোখ বেয়ে পানি পড়ছে 2 ফোঁটা। উনি আবার আমার ঠোঁটদয়ে আক্রমণ করলেন, চালালেন নিজের রাজত্ব। আমিও ব্যাকুল হয়ে গেলাম তার স্পর্শে, সায় দিতে লাগলাম তাকে। আস্তে আস্তে জাঙ্কুকের হাত তের স্পর্শকাতর স্থানগুলোতে চলে যায়, মত্ত হয়ে পড়ে তের মধ্যে। তেও মত্ত হয়ে যায় জাঙ্কুকের মধ্যে। দুটি দেহ আবারও এক হয় বিবস্ত্রহীনভাবে। বাকিটা ইতিহাস গাইস, কল্পনা করে নিও। তের ডাক্তারকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছে। এই ঘরটাতেই সায়নকে বেঁধে রেখেছিল জাঙ্কুক। এতক্ষণ জাঙ্কুক ডাক্তারকে আচ্ছা মতো ধোলাই দিয়েছে। এখন জাঙ্কুকের বডিগার্ড জন মারছে ডাক্তারকে। মার খেতে খেতে ডাক্তারের অবস্থা শোচনীয়। আর কত মার খাবে ডাক্তার? এখন তো বলুন, তেকে ড্রাগস কে দিত? আমি তাকে চিনি না। তার সাথে ফোনেই কথা হতো সব সময়, আর টাকাগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত সে। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি লোকটাকে কখনোই দেখিনি, তার নামও জানি না। সে শুধু ফোনেই কথা বলতো আর একটা প্রাইভেট নাম্বার থেকে আমাকে কল করতো। ড্যাম ইট, জাঙ্কুক দেয়ালে খুশি মারে। তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, তে কিভাবে তার স্মৃতিশক্তি হারালো আর তের বাবা মা কিভাবে মারা গেল। অনেক বছর পর নিজের দেশে ফিরে আসে, তখন সে একজন রক স্টার আর তের সাথে তার সম্পর্ক বেশ ভালো ছিল। তখন জাঙ্কুক এসে প্রথমে তের কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। অবশ্যই নিজেকে ভালোভাবে কভার করে যাতে কেউ জাঙ্কুককে চিনতে না পারে। তে কলেজ থেকে বেরোনো মাত্রই জাঙ্কুক তেকে নিয়ে কাজী অফিসে চলে যায় আর বলে ওঠে সে তের কাছ থেকে আর নিজেকে দূরে রাখতে পারবে না, তাই বিয়েটা করবে। তে আর কিছু বলল না, সে তো এমনিতেই জাঙ্কুকের দ্বিতীয়বার তার ভালোবাসার মানুষটার হয়ে যেতে ক্ষতি কি। জাঙ্কুক ফোন করে তের বাবা মাকে এনে তখনই আবারও বিয়ে করে নিল। তের বাবা মা জাঙ্কুকের পাগলামি দেখে মুখ টেপে হাসছে, নিজের বউকে আবারও বিয়ে করছে। সেদিন রাতেই জাঙ্কুক তেকে ঢাকাতে নিয়ে এলো। নিয়ম অনুযায়ী সেদিন জাঙ্কুক আর তের বাসরাত ছিল, কিন্তু ওদের ফিরে আসতে লেট হয়ে যায়। তের বাসর করার স্বপ্ন মাটি হয়ে যায়। জিওর ম্যানশনে সবাই তে আর জাঙ্কুককে একসাথে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তেকে নিয়ে জাঙ্কুকের পাগলামের কথা সবাই জানে, তাই তেমনভাবে কেউ রিয়াক্ট করে না। পরদিন সকালে জাঙ্কুক জানতে পারে তার মিউজিক ভিডিওর জন্য তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে যেতে হবে। যদিও জাঙ্কুক রাজি হচ্ছিল না, কিন্তু জাঙ্কুকের বাবা জাঙ্কুককে রাজি করায়। জাঙ্কুক তার রুমে বসে ভাবছে তেকে তার দেশের বাইরে যাওয়ার কথা কিভাবে বলবে। তখন তে এসে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক পেছন ফিরে তেকে নিজের বুকে আগলে নেয় আর বলে সে 1 মাসের জন্য দেশের বাইরে যাবে। এত তাড়াতাড়ি চলে যাবেন আর ফিরবেন 1 মাস পর? সরি কলিজা, এক শর্তে ক্ষমা করতে পারি। কি শর্ত? কিস মি। আপনি বলেছেন বিয়ের পর করবেন, কিন্তু তুমি এখনো ছোট, আর কয়েকটা দিন যাক, তারপর না হয়। এই আপনি আমাকে ছোট বলতে বলতে আমার এখন মনে হচ্ছে আমি পুতুল দিয়ে খেলা করি। আর কয়েক মাস পরেই 18 হবে। হ্যাঁ, 18 হোক আগে। ওই বেটা, তুই আমাকে কি ভাবিস? হ্যাঁ, জানিস সময় মতো বাসরটা হলে এতদিনে 1-2টা বাবু থাকতো আমার।
এসব কি বলছো তে? এগুলো কোথা থেকে শিখলে তুমি? উফ, চুপ, একদম চুপ। আমি বাচ্চা নই। এখন আপনি আমাকে কিস করবেন মানে করবেন, কোনো কথা না। জাঙ্কুক তের এহেন কাণ্ডে বেকুব বনে গেছে। সে মূর্তি নেয় আগের মতোই দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুকের অবস্থা বুঝতে পেরে নিজে এগিয়ে এসে জাঙ্কুকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তে যে এত ডেঞ্জারাস হয়ে গেছে সেটা জাঙ্কুকের কল্পনার বাইরে ছিল। তে এক হাত দিয়ে জাঙ্কুকের চুলগুলো আঁকড়ে ধরেছে। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরলো। দুজনাতে মেতে উঠেছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। জাঙ্কুক তের গলায় ঘাড়ে চুমু খাচ্ছে। তে জাঙ্কুকের শার্টের বোতাম খুলতে শুরু করলে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। এভাবে ছেড়ে দেওয়াতে তে অবাক হয়ে তাকিয়ে আসে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কিছু না বলে তের কপালে চুমু দিয়ে তেকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক বিদেশ যাওয়ার আগে আর তের এত কাছাকাছি যায়নি। যেদিন জাঙ্কুক চলে যাচ্ছিল সেদিন জাঙ্কুককে জাপটে ধরে অনেক কান্না করেছিল তে, কিন্তু সেদিন জাঙ্কুক নিরুপায় ছিল। দ্বিতীয়বারের জন্য সেদিন জাঙ্কুক আর তে আলাদা হয়েছিল। জাঙ্কুক যাওয়ার পরপরই তের বাবা মা চট্টগ্রাম থেকে আসে তেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ রাস্তায় তেদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। রাস্তার লোকজন অনেক ধরাধরি করে হসপিটালে নেয় ঠিকই, কিন্তু তের বাবা মাকে বাঁচানো সম্ভব হয়নি। অ্যাক্সিডেন্টটা এত গুরুতর ছিল যে তে কোমায় চলে যায়। 1 মাস নেটওয়ার্ক কভারেজ বাইরে থাকায় তের কোনো খোঁজ নিতে পারেনি জাঙ্কুক। জাঙ্কুকের বাড়ির মানুষ তের বাবা মার খোঁজ পেলেও তের খোঁজ পায় না, আর জাঙ্কুককে কন্ট্যাক্ট করতে না পারায় জানাতেও পারে না। দেশে ফিরে জাঙ্কুক তেকে পাগলের মতো খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর যখন তেকে খুঁজে পায় ওর সামনে গিয়ে দাঁড়ায়। তে জাঙ্কুকের পাশ কাটিয়ে চলে যায়, যেন দেখেও দেখেনি তাকে। বারবার তের সামনে গিয়ে নিজের ভালোবাসা মনে করানোর ব্যর্থ চেষ্টা করে কতটা কষ্ট পেয়েছে জাঙ্কুক সেটা কখনোই কাউকে বলে বোঝাতে পারবে না সে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে ফিরে আসা যাক। এরপর কেটে গেল কয়েকটা মাস। ইদানিং আমার শরীরটা ভালো লাগছে না, অল্পতেই হাঁপিয়ে উঠি। খাবার থেকে কেমন একটা রুচি চলে গেছে। মাছ মাংসের গন্ধে গা গড়িয়ে আসে। এর মধ্যে লিজারও বিয়ে ঠিক হয়ে গেছে। বাড়িতে সবাই এসেছে। মামা, মামি, রোজি এবং সায়নো ভাইয়েরাও এসেছে। সবাই বেশ খুশি। বিয়ের দিন সকাল থেকে পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে আছে। সবাই আনন্দ ফুর্তিতে মেতে আছে। আর আমি ঘরে থেকে ওয়াশরুম থেকে ঘর করছি। সকাল থেকে বমি করতে করতে আমার শরীরের সব শক্তি শেষ। এদিকে বরযাত্রীরা আসার সময় হয়ে গেছে, আর আমি এখনো শাড়িটাই পরতে পারিনি। অনেক কষ্টে শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে নিয়ে সাজসজ্জাবিহীন নিচে নেমে এলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে। জাঙ্কুককে একটু জানানো দরকার। আশেপাশে খুঁজতে জাঙ্কুককে পেলাম। জাঙ্কুকের সামনে গিয়ে কিছু বলার আগে মাথা ঘুরে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে পেলাম। জাঙ্কুক আমার মাথার কাছে বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আশেপাশে আর কেউ নেই, হয়তো বাসায় বিয়ে, তাই আর কাউকে জানায়নি জাঙ্কুক। কিন্তু জাঙ্কুকের চোখ দুটো টলমল করছে। জাঙ্কুক কি কাঁদছেন? আমার কি বড় কোনো রোগ হয়েছে? জাঙ্কুককে জিজ্ঞাসা করলে জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। তে, আজকে আমি অনেক খুশি তে। তুমি আমাকে এই খুশিটা উপহার দিয়েছো। জাঙ্কুকের কথা আমি বুঝতে পারছি না। সে যদি খুশি হয় তাহলে এত কান্না করছে কেন? আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছো, বাবা হওয়ার সুখ। জাঙ্কুকের কথা শুনে আমার এই মুহূর্তে ঠিক কীভাবে রিয়েক্ট করা উচিত আমি বুঝতে পারছি না। তুমি মা হতে চলেছো কলিজা, আমি বাবা হতে চলেছি। আমাদের একটা ছোট্ট সোনামণি আসতে চলেছে। আমি মা হব। হ্যাঁ কলিজা, তুমি মা হবে, আমি বাবা। আম্মু আব্বু হবে দাদা দাদু। জাঙ্কুক আমাকে বাসায় নিয়ে এলেন। হসপিটাল থেকে আমাকে করে নিয়ে আসেন। একবারের জন্য নামায়নি। বাসায় আসতেই হাটে হাড়ি ভেঙে দিলেন। সবাই কত খুশি আমার প্রেগনেন্সির খবর শুনে। জাঙ্কুক ল্যাপটপে বাচ্চার জন্য নাম খুঁজছেন, আর আমি চেয়ে চেয়ে তার পাগলামি দেখছি। রাত 1টা বাজে। জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে আছেন। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। জাঙ্কুক আমার হাত ধরে তার সামনে এনে আমার গলায় মুখ গুজলেন। আমি জাঙ্কুককে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আপনাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। সেই ছোটবেলা থেকে ভালোবাসি, যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কী জিনিস। আপনাকে ভালোবেসেছি শুধু ছোটবেলা থেকে, মানে আমার সব মনে পড়ে গেছে জাঙ্কুক। আপনার আর আমার বিয়ে, ভালোবাসা, আলাদা হওয়া, সব কিছু মনে পড়ে গেছে সত্যিতে। হ্যাঁ, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। নাতে, তুমি এভাবে বলছো কেন? তুমি কিছু করনি, তোমার জন্য কিছুই হয়নি।
উল্টো আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমাকে জোর করে তোমার সাথে আর কিছু বলবেন না। জাঙ্কুককে থামিয়ে দিয়ে আমি বলে উঠলাম, আপনি যা করেছেন আমাকে কাছে পাওয়ার জন্য করেছেন। আমি আপনার বিবাহিত স্ত্রী, আমার উপর আপনার হক ছিল। আমি আপনাকে কত কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আই লাভ ইউতে, তুমি আমাকে ক্ষমা করে দিও আমি যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে থাকি। আই লাভ ইউ টু। জাঙ্কুক আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন। আমি জাঙ্কুকের হাতে তার গিটারটা ধরিয়ে একটা গান শোনাতে বললাম। জাঙ্কুক আমাকে এক নজর দেখে গিটারের সুর তুললেন। গান শেষ করতেই দেখলাম আমার চোখ ভিজে গেছে। সে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে আমার চোখের পানি মুছে দিল। তে একটা সত্য কথা কি জানো? তোমার স্মৃতিশক্তি এত দুর্বল ছিল না। তুমি অনেক আগেই স্বাভাবিক হতে পারতে, কিন্তু তোমাকে কিছু মেডিসিন খাওয়ানো হয়েছে। এসব কি বলছেন আপনি? কি মেডিসিন খাইয়েছে আমাকে? আই এম সরিতে, নিজেকে ভীষণ দোষী মনে হচ্ছে। আমি জানতাম না জেনি আমার প্রতি এতটা ক্রেজি। ও তার লোকজন দিয়ে তোমার ব্রেন অকেজো করার জন্য তোমার ডক্টরের সাথে কথা বলে তাকে টাকা খাওয়ায়, তোমার স্মৃতিশক্তি অকেজো করার চেষ্টা করে যাতে তুমি আমাদের সকল পুরনো স্মৃতি ভুলে যাও। কিন্তু ওর কাজে আমি সম্পূর্ণ ওকে হতে দেইনি। এর আগে ওকে আমি ধরে ফেলেছি। ও যা করেছে তার শাস্তিও পাচ্ছে। এখন ও জেলে আছে। আমি তোমার কাছে আবারও ক্ষমা চাইছি। আমাকে মাফ করে দাও। আপনি এসব কি বলছেন? আপনার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার কোনো দোষ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার নিজের স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। আমার সব মনে পড়ে গেছে। আর কি চাই বলুন তো? বলি তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক আমাকে ছাড়িয়ে আমার চোখের পানি আবারও মুছে দিয়ে আমার চোখের পাপড়িতে সে চুমু খেলো। তারপর নিজে ঠোঁট দেয় আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আমিও তার স্পর্শে বিলীন হতে লাগলাম। সে আমাকে খাটে নিয়ে গেল। আস্তে একক আবারও বিলীন হয়ে গেল একে অপরের মাঝে।